ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আসাদ, সেই সঙ্গে আছে আমি সৈয়দ আবিদ হোসেন সামি। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে দেশে ফিরেছে বাংলাদেশ টি-20 দলের একাংশ। তাসকিন আহমেদ, জাকের আলী অনেক, হাসান মাহমুদ, নাহিদ রানার সঙ্গী সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। নতুন দায়িত্বে প্রথম অ্যাসাইনমেন্টে সফল এই কোচ জানিয়েছেন মানসিকতার পরিবর্তনেই মিলেছে সাফল্য। তাসকিন আহমেদের জনপ্রিয়তা এমনিতেই আকাশ ছোঁয়া। তারই এক ঝলক দেখা গেল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করে দেশে ফিরতেই সেলফি শিকারীদের কবলে ঢাকা এক্সপ্রেস। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রাপ্তির তালিকা করলে জাকের আলী অনেকের নামটা সবার উপরেই থাকবে। 3 ফরম্যাট মাতানো অনেককে ঘিরেও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের উন্মাদনার কমতি নাই। জাকের, তাসকিন ছাড়া প্রথম বহরে দেশে এসেছেন নাহিদ রানা, হাসান মাহমুদ, সঙ্গী জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন। লাগেজ বিড়ম্বনায় খালি হাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে এলেও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ তাকে খালি হাতে ফেরায়নি। কিছুটা মানসিকতা যদি কিছুটা পরিবর্তন করার চেষ্টায় ছিলাম এবং সেটা আমার মনে হয় ছেলেরা করতে পেরেছে, হয়তো ভবিষ্যতে আরও করবে। কারণ কোনো কোচের পক্ষে আসলে বড় প্লেয়ার বানানো সম্ভব না যদি প্লেয়ার যদি নিজে না চায়। ছেলেরা এখন একটু খেলাটা দায়িত্ব নিয়ে খেলাটার অভ্যাস করতেছে। স্পেশালি আমাদের হয়তো টিম মিটিংয়ে ছেলেরা এখন বেশি তারা নিজেরা ইনভলভ থাকতেছে। জাকেরের জাতীয় দলে আসার পেছনে সালাউদ্দিনের অবদান কম না। অনেকদিন ধরেই এই উইকেট কিপার ব্যাটারকে যত্ন করে গড়ে তুলেছেন বাংলাদেশ দলের সহকারী কোচ। জাকির যেখানে যে পজিশনে খেলে ইউজ টু আসলে, এই কারণে তার ওইখানে মেন্টাল মেকআপটা অনেক বেশি হয়েছে। কারণ নর্মালি সে বিপিএলে বলেন বা যেখানে বলেন সে কিন্তু প্রত্যেকটা পজিশনে খেলে অভ্যস্ত। ইভেন বিপিএলে কিন্তু 6-7 খেলে অভ্যস্ত। এখানে বাংলাদেশে দেখবেন না যে কখনো 6-7 নম্বরের প্লেয়ার আসলে আমাদের খুব ভালো ফিনিশার আছে। যেহেতু সে এখানে অভ্যস্ত, সে জানে কীভাবে কী করতে হবে। আগে শুধু নিজেদের নিয়েই চিন্তা করত বাংলাদেশ দল। এই সফরে সেখানেই পরিবর্তন এনেছেন সালাউদ্দিন। নিজেদের শক্তির পাশাপাশি প্রতিপক্ষের শক্তি দুর্বলতা নিয়ে কাজ করা হয়েছে, তাতেই সফলতা মিলেছে। আমাদের নিজেদের আসলে অনেক উপরে তুলতে হবে। এই উপলব্ধিটা ছেলেদের আসছে এবং আমি জানি না হয়তো আগেও ছিল, এখন আমার চোখে যেটা লাগছে, এবং তারা আসলে অনেক ভালো করতে চায়। তো সেটার জন্য যদি আমরা যারা আছি তারা ঠিকমতো তাদের কাছে সঠিক গাইডলাইন দিতে পারলে আমার মনে হয় ছেলেগুলো ভালো করবে। সব মিলিয়ে 4 ধাপে টাইগারদের দেশে ফেরার কথা। প্রথম ধাপে 5 জন এসেছেন, দ্বিতীয় ধাপে আসবেন 7 জন, তৃতীয় ধাপে 2 এবং শেষ ধাপে ফিরবেন দলের 4 জন সদস্য। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দেশের ক্রিকেটাঙ্গনটা এই মুহূর্তে ক্রিকেটময়ই রয়েছে। ন্যাশনাল টিম তো ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে আসলো, ঠিক এই মুহূর্তে আবার এনসিএল টি-20ও চলছে। এনসিএল টি-20-র আজকে যে ম্যাচটা ছিল ফাইনালে ওঠার লড়াই, সেই লড়াইটা খুব বেশি উত্তাপ ছড়ায়নি। আসলে উত্তাপহীন দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে 38 রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা মেট্রো। লো স্কোরিং ম্যাচে মেট্রোর দেয়া 120 রানের টার্গেটে 81 রানে থামে খুলনার ইনিংস। এনসিএল টি-20-র ফাইনালে মঙ্গলবার সিলেটে মাঠে নামবে রংপুর ও ঢাকা মেট্রো। আগের দিন কুয়াশার চাদরে ঘেরা থাকলেও রোববার সিলেটের আকাশে ঝলমলে রোদ। 40 রানের ওপেনিং জুটিতে এদিন দারুণ শুরু করে মেট্রো। এরপরেই পরপর 2 ওভারে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। সাদমান, মোসাদ্দেক আর আবু হায়দার রনিরা দ্রুত ফিরলে 68 রানে 6 উইকেট হারায় ঢাকা মেট্রো। এক প্রান্তে তখনও ঠায় দাঁড়িয়ে ওপেনার কাপ্তান নাইম শেখ। তার ম্যারাথন 50-তে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ঢাকা। শেষ দিকে আবারও ছন্দপতন হলে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 119 রানের সংগ্রহ পায় ঢাকা মেট্রো। নাইম শেখ সর্বোচ্চ 53 বলে করেন 57 রান। খুলনার পক্ষে 2টি করে উইকেট নেন মাসুম, জীবন ও মেহেদি রানা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে রাকিবুল হাসানের ঘূর্ণিতে প্রথম ওভারেই শেষ 2 উইকেট। আজিজুল হাকিম, ইমরুল কায়েসের পরের ওভারে মিথুন ফিরলে 2 রানে 3 উইকেট হারায় খুলনা। এরপর একে একে এনামুল বিজয়, নাহিদুল, নুরুল হাসান সোহানরা নিয়মিত বিরতিতে উইকেট দিলে ধস নামে খুলনার ব্যাটিংয়ে। 50 রানে 6 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় খুলনা। এরপর মোসাদ্দেক ম্যাজিকে 14 বল বাকি থাকতে মাত্র 81 রানেই গুড়িয়ে যায় খুলনার ইনিংস। তাতেই যে 38 রানের জয়ে ফাইনাল নিশ্চিত করে ঢাকা মেট্রো। 8 দলের টুর্নামেন্টে 6 দলের বিদায়, বাকি মাত্র 2 দল, একটা ট্রফি। কার হাতে উঠবে সেই সোনালি ট্রফি? অপেক্ষা এনসিএল টি-20 ফাইনালের।
হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল মিউজিক ফেস্ট। কোটি টাকার সেই আয়োজনে গান পরিবেশন করবেন রাহাত ফাতে আলী খান। ফিজিক্যাল টিকিট নিয়ে দুপুর 2:30 থেকে স্টেডিয়ামে ঢুকতে পারবেন দর্শকরা। ঢাকা ছাড়াও মিউজিক ফেস্ট হওয়ার কথা চট্টগ্রাম ও সিলেটে। সুরের ঘোরে আন্দোলিত করতে বিপিএল মিউজিক ফেস্টে রাহাত ফতে আলী খান। শোনা গেছে শুধুমাত্র পাকিস্তানি শিল্পীর জন্যই বিসিবিকে গুনতে হবে 3,40,00,000 টাকা। সব মিলিয়ে এই কনসার্ট উপলক্ষে শুধু তার পেছনেই বিসিবির খরচ 4 কোটি। প্রচারণাতেই বিপিএল এ খরচ নাকি 7 কোটি টাকা। খরচের এই অঙ্ক সবার নজরে আসতেই ক্রিকেট পাড়ায় সমালোচনার ঝড়। কত না প্রশ্ন উঠতে শুরু করেছে। রাহাত ফাতে আলী খান মূলত কোন কনসার্টের জন্য বাংলাদেশে এসেছেন, কিংবা এত পারিশ্রমিক দিয়ে তাকে আনার মানেই বা কি? প্রথমে এই মিউজিক ফেস্টের টিকিটের দাম যা ছিল শনিবার সেটাও বিসিবি কমিয়েছে। সব টিকিট অনলাইনে বিক্রি হলেও সেই টিকিট আবার দর্শকরা প্রিন্ট করিয়ে নিতে পারবেন না, সশরীরে বিসিবিতে এসে বুঝে নিতে হচ্ছে। তাহলে অনলাইন টিকিটেরই কি মানে? গণমাধ্যমের মনে যখন এত প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার বদলে আবারও লুকোচুরি খেলায় মেতেছে বিসিবি। মিডিয়া বিভাগ থেকে প্রথমে বলা হয়েছিল আনুষ্ঠানিকভাবে কেউ একজন আসবেন, উত্তর দেবেন, কিন্তু 2.5 ঘন্টা পেরিয়ে গেলেও গণমাধ্যমের অপেক্ষা বৃথাই হয়েছে। এত বড় আয়োজন, তবুও অফিসিয়ালি কোনো ব্রিফিং করেনি বিসিবি। বিসিবির কিসের এত ভয়? রিসেন্টলি যে সমালোচনা হয়েছে সেই সমালোচনার ভয়, নাকি অন্য কিছু? আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরাতে ব্যর্থ সাকিব ফিরে আসতে কাজে লাগিয়েছেন লঙ্কা টি10 ক্রিকেট লিগের সময়টা। অ্যাকশন শুধরাতে শ্রীলঙ্কায় প্রচুর বোলিং প্র্যাকটিস করেছেন তিনি, এমনটা জানিয়েছেন সেই লিগে চ্যাম্পিয়ন হয়ে আসা মোসাদ্দেক হোসেন। বিপিএল এ দল না পাওয়ার প্রসঙ্গে কথা উঠালে এক কথায় উত্তর দিলেন আক্ষেপটা আছে। শ্রীলঙ্কার মাটিতে টি10 খেলে দেশে ফিরে ঢাকা মেট্রোতে যোগ দিয়েছেন মোসাদ্দেক হোসেন। এনসিএল টি20তে দলকে ফাইনালে তোলার ম্যাচে নিয়েছেন 3 উইকেট। টি10-এ আলাদা দলে খেললেও সাকিবের সাথে সময় কাটিয়েছেন মোসাদ্দেক, জানালেন সেই অনুভূতির কথা। অবশ্যই তো ভালো যে একটা টুর্নামেন্টে একসাথে খেলতে পারছি এবং কিছুদিন সময় কাটানোর মতো অপরচুনিটি হয়েছে। অবশ্যই এটা একটা ভালো ফিলিংস, বাট বাকিটা তো ওনার এই পার্সোনাল ব্যাপারগুলো তো আমরা জানি না। প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের পর লঙ্কার মাটিতে বল হাতে সাকিবের চেষ্টার কথাও জানান মোসাদ্দেক সৈকত। না, উনি ওইখানে আমার প্রচুর প্র্যাকটিস করতেছিল আসলে ম্যাচের মাঝখানে, মানে শুরুর আগে এবং শেষের পরেও চেষ্টা করছে, যখনই সুযোগ পাইছে বোলিং নিয়ে খুবই সিরিয়াস প্র্যাকটিস করার চেষ্টা করতেছে। এবং হয়তোবা পরীক্ষা দিবে, পরীক্ষাতে হয়তোবা যদি সব ঠিকঠাক থাকে আমাদের তো অবশ্যই থাকবে যেন সে পাস করে আসে, আবার ক্রিকেটে ব্যাক করুক, এটাই তো চাই। দিন কয়েক পরেই বিপিএলের আরেক আসর। সাকিবের যেমন খেলার সম্ভাবনা নেই, তেমনি ইচ্ছা থাকলেও দল না পাওয়ায় সুযোগ নেই মোসাদ্দেকের। তাই তো 2 শব্দে বললেন আক্ষেপের কথা। আক্ষেপ আছে, জি, শুধু এটুকুই। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। এর একটা কোয়েশ্চেনের বিষয় তো অবশ্যই আছে, সেটা হচ্ছে যে 16 বছর সাকিব আল হাসান ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, অ্যাকশন নিয়ে কখনো বিড়ম্বনায় বা বিপাকে পড়তে হয়নি। ইভেন সাকিব আল হাসান তো আসলে মিস্ট্রি বোলারও না। নর্মালি আমরা দেখি যে যারা একটু মিস্ট্রি বোলার বা একটু আনঅর্থোডক্স অ্যাকশন, তাদের এই প্রবলেমটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে সাকিব আল হাসানের এই পর্যায়ে এসে অনেকে বলছেন টায়ার্ডনেসের কারণে অ্যাকশনের পরিবর্তন করেছেন কিনা, কেউ বলছেন যে নতুন কোনো অ্যাকশন চেষ্টা করতে গেছেন, সেটাও অনেকে বলছিলেন। সব কিছু মিলিয়ে লেটস সি, এখন চেন্নাইতে তিনি আবার রি-এক্সামিন করার পর বোঝা যাবে যে সাকিব আল হাসানের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার বা বোলিং ক্যারিয়ারটা আসলে কত দূর সামনে আগাচ্ছে। অনেকেই বলছেন, বিশ্লেষকরা অনেক জায়গায় আমি দেখেছি, অনেকেই বলছেন যে এই সময়টা যেহেতু হচ্ছে অনেক দিন ধরে তিনি খেলছেন এবং একটা পার্টিকুলার একটা জায়গায় ফোকাস করে যে এইভাবে বল করলে হয়তো বা সফলতা আসবে বা উইকেটটা আসবে, সেই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে ওই জায়গায় ফোকাসটার কারণে অনেক সময় দেখা যায় যে এই যে অ্যাকশন, বোলিং অ্যাকশনটা অনেক সময় ফিজিক্যালি চেঞ্জ হয়ে যেতে পারে। সো ওই জায়গায় দেখা যায় যে একটু চেঞ্জ হলে হয়তো বা ইলিগাল রাডারে ধরা পড়ে যায়। সেই জায়গাটা থেকে হয়তো বা তিনি পরীক্ষায় উত্তীর্ণ করতে পারেননি, সেটা হয়তো বা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আমরা সেটাই আশা করব। লেটস হোপ ফর দ্য বেস্ট। এদিকে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ফাইনালের প্রসঙ্গ, ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে 41 রানে হেরেছে বাংলাদেশ। ভারতের দেয়া 118 রানের টার্গেটে
ব্যাট করতে নেমে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাট করা ভারতীয়রা একের পর এক উইকেট হারালো। এক প্রান্ত আগলে রেখে তৃষা তাদের লড়াকু পুঁজি এনে দেন। ফারজানার বলে আউট হওয়ার আগে তিনি ৪৭ বলে ৫২ রান করেন। এছাড়া শেষ থেকে মিথিলা বিনোদ ১৭, আয়ুষী শুক্লা ১০ রান করলে ৭ উইকেটে ভারতের সংগ্রহ ১১৭ রান হয়। সর্বোচ্চ ৪ উইকেট নেন বাংলাদেশি পেসার ফারজানা ইয়াসমিন। জবাবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২৪ রানে ২ ওপেনারকে হারিয়ে বসে লাল সবুজের প্রতিনিধিরা। ইভা ০ ও ছোয়া ফেরেন ১৮ রানে। ইনিংস লম্বা হয়নি সুমাইয়াদের। এক প্রান্ত আগলে রাখা জুরাইরা ২২ রানে শুক্লার শিকার হয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭৬ রানেই অল আউট হয়। শিরোপা হাতছাড়া করে সুমাইয়া আক্তারের দল। কিছুটা স্বস্তির ব্যাপার তো অবশ্যই ছিল যে মেয়েদের আন্ডার-19 টিমটা কিন্তু ভালোই করছে কনসিস্টেন্টলি। এই ম্যাচটা হারা বাদে থ্রু আউট দ্য টুর্নামেন্ট যদি আমরা দেখি যে দলটা কিন্তু ভালো করেছে এবং বেশ ভালো মতো এগিয়ে যাচ্ছে। আমাদের এখানে হয় কি আসলে যে নারীদের বিপিএল কেন করা যাচ্ছে না, সেই প্রশ্নটা যখন করা হয় তখন উত্তরটা আসা যে উই ডু নট হ্যাভ এম্পল অ্যামাউন্ট অফ প্লেয়ার্স। সেক্ষেত্রে ওই জায়গাটাতে আন্ডার-19 সার্কিটটাতে যখন পারফর্ম করছে তখন কিন্তু বোঝা যাচ্ছে যে না, এই ধারণাটা হয়তোবা একটু ভুল বা এখানে আরেকটু দেখভালের ব্যাপার আছে যে আন্ডার-19 টিম যখন পারফর্ম করছে তার মানে কিন্তু ব্যাকআপ বেঞ্চটাও মোটামুটি রেডি হচ্ছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে একটা পজিটিভ সাইন। এক্স্যাক্টলি, কম্পিটিটিভনেসটা আছে, এটাই হচ্ছে একটা পজিটিভ দিক। আমরা অনেক পরিবর্তন দেখছি, আমাদের পুরুষ দলকেও দেখছি যে বেশ একটা মানসিকতার পরিবর্তন, যেমনটা সালাউদ্দিন বলছিলেন। একইভাবে হয়তোবা আমরা পরিবর্তন নারী দলেও খুব শীঘ্রই দেখব, সেই হয়তোবা আশাই আমরা করতে পারি। যেহেতু কম্পিটিটিভনেস আছে, অবশ্যই নারী দলও খুব দ্রুতই আগাবে, সেই আশা করে আমরা একটা স্ট্র্যাটেজিক টাইম আউট নিয়ে নিচ্ছি। একদম। সো স্টে টিউনড। ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে আরও একটি বছর। ২২ গজে সফলতার গল্প লিখে ২৪শে প্রিয় ক্রিকেটকে বিদায় বলেছেন ৭ জন কিংবদন্তি ক্রিকেটার। ব্যাট বল হাতে ভক্তের মনে স্বপ্নের নায়ক হয়ে ওঠা তারকাদের শেষ অধ্যায়ে কি জমা হলো প্রাপ্তির খাতায়? ক্রিকেটের সবুজ গালিচা নিশ্চয়ই মিস করবে অশ্বিন, ধাওয়ান, ওয়ার্নার, সাউদি, অ্যান্ডারসন, মঈন, সাকিবদের। প্রিয় খেলা যখন ক্রিকেট, তখন প্রিয় ক্রিকেটার স্বপ্নের নায়কের মতো। 90s-এর ফেভারিটরা ভক্তদের বিদায় বলেছেন আগেই, এবার পালা আর্লি 20s-এর। কিছু শিরোনামে ২২ গজের হিরোদের বিদায়ের সুর বেজেছে ক্রিকেট প্রেমীদের মনে। ২০২৪ সালে বিদায় বলেছেন এমনই ৭ ক্রিকেটার যাদেরকে সাধারণের কাতারে ফেলা অসম্ভব। বলা যায় 7 ক্রিকেট লেজেন্ডস। তালিকায় সবশেষ নামটা রবিচন্দ্রন অশ্বিনের। ক্রিকেটের সাথে ১৪ বছরের গাঁটছড়া ভাঙলেন দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ৩৮ বছর বয়সী অশ্বিন ভারতের হয়ে ৩ সংস্করণ মিলিয়ে নিয়েছেন ৭৬৫ উইকেট। ব্যাট হাতে করেছেন ৪৩৯৪ রান। টেস্টে ৬টি সেঞ্চুরি, যা অনেক স্বীকৃত ব্যাটারেরই স্বপ্ন। টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়া প্রথম বোলার। টেস্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের তৃতীয় শীর্ষ অলরাউন্ডার, আর তার সময়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারীর তকমা নিয়ে বিদায় নেয়াটাকে বলা হচ্ছে অভিমানের। বছরের মাঝামাঝিতে অবসর ঘোষণা শুরুটা হয় ইংলিশ পেস বোলিং লেজেন্ড জেমস অ্যান্ডারসনের খবরে। ২১ বছর আগে সাদা পোশাকে লাল বল হাতে ছুটে চলার শুরু। ৪২ ছোঁয়া অ্যান্ডারসন যখন লর্ডসে শেষবারের মতো হাতে নিলেন লাল বল, তখন ৭০০ উইকেট তার নামের পাশে। আভিজাত্যের টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল পেসারের বিদায়ে স্যালুট দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। আরেক কিংবদন্তি পেসার টিম সাউদি ঘরের মাঠে হ্যামিল্টনে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ১ মাস আগেই জানিয়েছিলেন ইতি টানছেন তার অধ্যায়ের। আন্তর্জাতিক ক্রিকেটের টেস্টে কমপক্ষে ৩০০, ওয়ানডেতে ২০০ এবং টি-20-তে ১০০ উইকেট নেওয়া একমাত্র বোলার টিম সাউদি। কিউইদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯১ উইকেট নেওয়া সাউদি ব্যাট হাতে টেস্টে হাঁকিয়েছেন ৯৮ ছক্কা। বিদায় বেলায় সাক্ষী হয়েছেন কিউইদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়ের। অস্ট্রেলিয়ার সিগনেচার হলুদ পোশাক কিংবা আভিজাত্যের সাদা, একসময় দাপুটে ওপেনার ডেভিড ওয়ার্নার টেস্টকে বিদায় বলেছিলেন গত গ্রীষ্মেই। সবশেষ টি-20 বিশ্বকাপের পর ইতি টানলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের। ৩ ফরম্যাটে জাতীয় দলের হয়ে ১৯,০০০-এর কাছে রান করা ওয়ার্নির বিদায় হয়েছে নীরবেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে ইংল্যান্ড দলে জায়গা হয়নি অলরাউন্ডার মঈন আলীর। নিজের শেষ দেখে ফেলায় ৩৭ বছর বয়সী মঈন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দিলেন অবসরের ঘোষণা। ইংল্যান্ডের হয়ে ৬৫০০-এর উপর রান, ৩৫০-এর উপর উইকেট নামের পাশে লিখে যাওয়ার সময় বলে গেলেন সময়টা এখন নতুন প্রজন্মের।
সেপ্টেম্বরে ভারত সিরিজ চলাকালীন হঠাৎই অবসরের ঘোষণা দেন বাংলাদেশের ইতিহাসে সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান। জানান গত জুনে টি-20 বিশ্বকাপেই খেলে ফেলেছেন নিজের শেষ টি-20। টেস্ট থেকে বিদায় নিতে চেয়েছিলেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলে, কিন্তু সে যাত্রায় ইচ্ছে পূরণ হয়নি সাকিবের। ওয়ানডেতে খেলতে চেয়েছিলেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত, তবে 22 গজে অপূর্ণ গল্পটার সম্পূর্ণ ইতি টানার আগেই দেশের জার্সিতে 14,500-এর বেশি রান আর 700+ উইকেটের মালিক সাকিব আল হাসান। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। বর্তমান সময় একটা কমন প্রবলেম তো অবশ্যই আছে, সেটা হচ্ছে যে 3 ফরম্যাটের ক্রিকেট এখন খেলতে হয়। তো প্লেয়ারদের কিন্তু অল টুগেদার 3টা ফরম্যাটকে ডিল করতে হয়। আগে একটা সময় ছিল যে প্লেয়াররা শুধুমাত্র 2টা ফরম্যাটের ক্রিকেট খেলতেন, সো ফিটনেস মেনটেন করা, ওয়ার্কলোড মেনটেন করা সব কিছু মিলিয়ে অত বেশি ডিফিকাল্ট ছিল না, কিন্তু নাও ইটস ভেরি মাচ ডিফিকাল্ট। বাট এইটার কারণ তোমার কাছে কি মনে হয়? পাইপলাইনে যথেষ্ট ক্রিকেটার না থাকা, নাকি কম্পিটিটিভ ক্রিকেটটাকে ধরার কারণে 3টা ফরম্যাটই খেলা হয়? এখন প্রবলেমের জায়গাটা যেটা সেটা হচ্ছে যে হ্যাঁ, পাইপলাইনে তো প্লেয়ার তো আছে, তারা রিপ্লেস করবে, সেটা একটা বিষয়, কিন্তু কিছু প্লেয়ারের ডিমান্ড থাকে 3টা ফরম্যাটের জন্য তাদের দলের স্বার্থে। যেমন জসপ্রীত বুমরা 3 ফরম্যাটই দলের জন্য একই ধরনের ডিমান্ড তার থাকে। এখন প্রবলেমের জায়গাটা হচ্ছে বুমরা যখন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন, আইপিএল, আবার 3টা ফরম্যাট ইন্ডিয়াকে খেলছেন, তখন তার জন্য ওয়ার্কলোড ম্যানেজ করাটা ডিফিকাল্ট। বেন স্টোকসকে আমরা দেখেছি যে এই যে 3 ফরম্যাটের ক্রিকেট একসঙ্গে সামলানো, ফলোড বাই তিনি আইপিএল খেলছেন, সিপিএল খেলছেন, আরও অন্যান্য টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করছেন, সেগুলো কিন্তু ডিফিকাল্টিজ ক্রিয়েট করে। সব কিছু মিলিয়ে এই জায়গাটা প্লেয়ারদের জন্য ম্যানেজ করাটা ডিফিকাল্ট, কারণ ডেফিনেটলি দিন শেষে মানুষের শরীর তো ওইটাকে ম্যানেজ করাটাও তো খুব ডিফিকাল্ট। এক্স্যাক্টলি, বাট এটা সত্যি কথা, এই বছর অনেকগুলো ক্রিকেটারের বিদায় আমরা দেখলাম। এই ক্রিকেটারদেরকে অবশ্যই আমাদের ক্রিকেট অবশ্যই মিস করবে, ক্রিকেট প্রেমীরা অনেক বেশি মিস করবে, এবং মিস করবে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতেও, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি একটা মেগা ইভেন্ট 2025 সালে আসছে। তবে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি প্রকাশ করেছে আয়োজক দেশ পাকিস্তানের গণমাধ্যমগুলো, যেখানে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এবারের আসর শুরু হবে আগামী 19শে ফেব্রুয়ারি আর পর্দা নামবে 9 মার্চ। উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। 20 ফেব্রুয়ারি লড়বে ভারত বাংলাদেশ। এছাড়া দেশটির গণমাধ্যমে বলা হয়েছে বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তানের মহারণ হবে 27 ফেব্রুয়ারি। তবে রোহিতদের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। সেই অনুযায়ী দুবাইয়ে হওয়ার কথা ম্যাচগুলো। এদিকে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল 4 আর দ্বিতীয় সেমি হতে পারে 5 মার্চ। যে কোনো একটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে পাকিস্তান, অপরটি নিরপেক্ষ ভেন্যুতে। 9 মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল, সেই সাথে রাখা হয়েছে রিজার্ভ ডে। যাক, একদিক থেকে ভালো যে ফাইনালি চ্যাম্পিয়ন্স ট্রফিটা হচ্ছে এবং প্রপারভাবে সেই ডিসিশনটা আসতে পারলো যেটা নিরপেক্ষ ভেন্যুতে হবে, কারণ অনেক দিন ধরে এটা নিয়ে একটা প্রবলেম চলছিল, অনেক সভা চলছিল, এক্স্যাক্টলি, যার কারণে ইভেন চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে কিনা সেটা নিয়েও আসলে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল আইসিসি। ইন্ডিয়া পাকিস্তান এই দু দেশের রাজনৈতিক যে দ্বৈরথটা, সেটা কিন্তু ক্রিকেট পর্যন্ত গড়িয়েছে। আমার কাছে মনে হয় ক্রিকেটের স্বার্থে বা ক্রীড়ার স্বার্থে এটার একটা পার্মানেন্ট সলিউশনে আসা উচিত। তোমার কাছে কি মনে হয়? এটা তো ডেফিনেটলি সলিউশনটা তো আসলে আনবে কারা? আনবে কিন্তু দুই দেশের সরকার প্রধানরা বা দুই দেশের গভর্নমেন্ট। কারণ যদি গভর্নমেন্ট ওই অনুমতি না দেয় যে আমার দেশের কোনো মানুষ পাকিস্তানে যেতে পারবে না, তখন কিন্তু প্লেয়ারদের জন্য বা ক্রিকেট বোর্ডের জন্য বিষয়টা ডিল করাটা ডিফিকাল্ট। নিরপেক্ষ ভেন্যু বা হাইব্রিড মডেলে যেইভাবে হচ্ছে, এটা কি একটা পার্মানেন্ট সলিউশন হিসাবে কিন্তু ধরা যেতে পারে হয়তো বা। বাট এইখানে অনেক কিছু কমার্শিয়াল অনেক ফ্যাক্টর থাকে, যে কোনো দেশই চায় না যে তার দেশে আয়োজিত হওয়া কোনো টুর্নামেন্ট সেটাকে একটা হাইব্রিড মডেলে নিয়ে যাওয়া, বাট পাকিস্তান এবার রাজি হয়েছে। তবে দল ঘোষণার কথা যদি আমরা বলি, সবার আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করেনি আইসিসি। 15 সদস্যের দলে চোটের কারণে জায়গা হয়নি টেস্ট ক্যাপ্টেন বেন স্টোকসের। ভারত সফরে এই দলটাই খেলবে, যেখানে 2023 বিশ্বকাপের পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক জরুর। সেই বিশ্বকাপের পর একটা ওয়ানডে না খেলেই ঠিকই অধিনায়ক হিসাবে ফিরেছেন জস বাটলার। ব্র্যান্ডন ম্যাককালামের দলের বাকি সদস্যরা হলেন জোফরা আর্চার, গাজ অ্যাটকিনসন, জ্যাকব ব্যাথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড। এই ছিল আজকের স্পোর্টস। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।